রাকিবুল হাসান। জি দাদা, আদাব। আদাব। আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে রাকিবুল হাসান বলছিলাম। আমার হ্যাঁ। আজকে টোয়েন্টি ক্লাস। আচ্ছা আচ্ছা। আমি না এর আগে সাতখানা আমি সেশন করেছি, সেগুলো আমি ইউটিউবে তুলে দিয়েছি, হ্যাঁ, প্লে লিস্ট করে। জি জি, ওগুলো দেখবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, মোটামুটি কি জানা আছে এর আগে, আমি কি কোনো একেবারে ধারণা? বিগিনার। বিগিনার। এর আগে পাইথন বা কিছু করেছো? জি না, জি না। আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি আজকে দেখাচ্ছি। আমার আগে যে সেশন গুলো আছে ওটাতে না থিওরি গুলো একটু লম্বা আছে, ওই 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস। ওগুলো যদি করতে পারো ওগুলো ভালোই হবে, খুব বেনিফিশিয়াল হবে। হ্যালো আমি রূপম। আমি হ্যাঁ। যদিও অ্যাকাউন্টিং এ পড়াশোনা করা, তো এখন আচ্ছা। চিন্তা করতেছি কম্পিউটার সায়েন্সে বিএসসি করতে, কিন্তু সেটা করতে গেলে অন্তত 4 বছর আমার সময় দিতে হবে। 3 বছর? আমাদের এখানে তাই তো। 4 বছর আছে। 4 বছর, আচ্ছা আচ্ছা। জি, জি। এখন সেটা করতে গেলেও আমার মানে সময়, অর্থ, শ্রম, মেধা সবই লাগবে। তো ওই আচ্ছা, জায়গা থেকে এখন আপনার উদ্দেশ্য কি, কেন শিখতে চান? এটা হচ্ছে যে আমার দাপ্তরিক প্রয়োজনে আমাকে শিখতে হবে আর কি। হ্যাঁ। আমাদের এখানে আগে আইন ছিল হচ্ছে যে আমরা যে কোনো গ্রাজুয়েট হলে হ্যাঁ, পরবর্তীতে প্রমোশনের মাধ্যমে আমরা অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হইতে পারি। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, আচ্ছা। এটা ছিল আগের আইন। আচ্ছা। কিন্তু ইদানিং আইন হয়েছে নতুন 2019 সালে। সেখানে হুম। বলা হয়েছে যে কম্পিউটার সরি সায়েন্স গ্রাজুয়েট হইতে হবে। তো আমার ইন্টারমিডিয়েট আচ্ছা পর্যন্ত সায়েন্স ছিল, তারপর আমি অ্যাকাউন্টিং এ পড়াশোনা করেছি। আচ্ছা। তা একটা ব্যাপার যেটা হয়, যদি আপনি কোথাও চাকরি করতে যান, জবের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সার্টিফিকেটটা কিন্তু ম্যাটার করে, জানেন তো? এটা একটা ম্যাটার করে যদি আপনি কোথাও জব করে। আর যদি এরমটা হয় যে প্রোগ্রামিংটা আপনি শিখতে চাইছেন, আপনি এটাতে ফ্রিল্যান্সিং একটা কেরিয়ার করবেন, মানে নিজের স্বাধীন ব্যবসা, বা বা এও হতে পারে যে আপনি চান যে আহ, একটা কিছু ভালো কিছু করবেন, সোশ্যাল ওয়ার্ক টাইপের করবেন, ঠিক আছে, যেটার পার্সেন্টেজ খুব কম। বেশি সংখ্যক মানুষ ফ্রিল্যান্সিং এর জন্য শিখে থাকে, আর স্কুল কলেজের ছেলেমেয়েরা শিখে থাকে তাদের একাডেমিক্স এর ভালো ফল করার জন্য, ঠিক আছে। তো আপনার ব্যাপারটা যেটা বুঝলাম, বিএসসি এখন নতুন করে করবেন, আপনার সময় অর্থ দুটো খরচা হবে, কথাটা ঠিকই। তা এখন কি ভাবছেন, মানে আপনাকে কি সেটা জেনেছেন যে বিনা সার্টিফিকেটে প্রমোশন পাওয়া যাবে আপনার? না না, সার্টিফিকেট প্রমোশন পেতে চাচ্ছি না। কাজ যখন জানবো তখন যদি সার্টিফিকেট নাও থাকে আমি ফাইট করতে পারবো আর কি, যে স্যার আমি কাজ শিখছি, আমাকে এই আচ্ছা এইগুলোতে টেস্ট আচ্ছা দিন। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো কথা বলেছেন। হ্যাঁ, আমিও একই প্রকার, আমিও ওইটাই ভাবি যে প্র্যাকটিস স্কিল এগুলোই মেন, মানে ওই টেকনিক্যাল স্কিলটা থাকা খুব দরকার। এই জিনিসটা থাকলে অনেক জায়গায় এরকমও হয় যে সার্টিফিকেটের জন্য আটকায় না, বেরিয়ে যায় কাজটা জানা থাকলে। জি জি। আচ্ছা, ঠিক আছে। তো আমি শুরু করি তাহলে। আজকে যেটা আমি প্রথম দেখাবো সেটা হচ্ছে ইউজার ইনপুট নেওয়ার ব্যাপারটা আমি দেখাইনি, ইউজারের থেকে ইনপুটটা কিভাবে নিতে হয় সেটা আমি এখন দেখাই। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? স্ক্রিনটা দেখতে পাচ্ছি, এবং আমি রাতুল সিদ্দিকী হচ্ছে আমার যে মেইল আইডি, আমি সেখান থেকেও রিকোয়েস্ট করাচ্ছি। আমি ফোন থেকে কানেক্টেড আছি, তো আমি পিসি থেকে কানেক্টেড হতে চাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, করুন, আমি অ্যাডমিট করি। জি জি।
আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি সবার আগে যেটা ইউজার ইনপুটের ব্যাপারটা দেখাই। আমার এটা দেখা যাচ্ছে তো স্ক্রিনটা কম্পাইলারে? জি, দেখতে পাচ্ছি। হুম। যে কোনো প্রোগ্রামে আমাদের শুধুমাত্র প্রোগ্রামের ফলটা ঘোষণা করলেই হয় না। ধরুন একটা প্রোগ্রামে একটা কোনো আউটপুট দেখাচ্ছি, আউটপুটটাই সবসময় যে আমার ইম্পর্টেন্ট তা না, অনেক সময় আমার ইনপুটও নিতে হয়। ঠিক আছে, ইনপুট বলতে কিবোর্ড মাউস ইনপুট ডিভাইসের থেকে ইনপুটটা নিতে হয় ইউজারের। কারণ প্রোগ্রামের ডিরেকশনটা কোন দিকে যাবে, বা প্রোগ্রাম একটা সময় হয়তো এলো, দেখা গেল আমি প্রোগ্রামটা চাইছি যে একটা দিশা দিতে, মানে প্রোগ্রামটা আসছে উপর দিয়ে চলতে চলতে আসছে, এবার ওকে একটা ডিসিশন নিতে হবে যে যদি ভ্যালুটা 2 হয় তাহলে একটা ফাংশন এক্সিকিউট হবে, আর যদি ভ্যালুটা 3 হয় তাহলে আরেক রকমের ফাংশন এক্সিকিউট হবে, অন্য ফাংশন। তো সেইটা আমি প্রোগ্রামে হার্ড কোড করে দিতে পারি। হার্ড কোড করে দেওয়া মানে হলো, সেটা দেখাচ্ছি প্র্যাকটিক্যালে। তার আগে এটা একটুখানি সংজ্ঞাটা বলে নিই। ইউজার ইনপুটের সংজ্ঞা হচ্ছে এভরি প্রোগ্রাম শুড হ্যাভ সাম সর্ট অফ ইউজার ইন্টারাকশন, ফর এক্সাম্পল এ ভ্যালু ফর এ ভ্যারিয়েবল। বলতে চাইছি যে সব প্রতিটা প্রোগ্রামেই একটা ইউজার ইন্টারাকশন, একটা ইউজারের সাথে একটা কমিউনিকেশনের একটা প্রয়োজন হয়। ঠিক আছে, সেটার জন্য ইনপুট আউটপুট দুটোই প্রয়োজনীয়। দ্য ইউজার উইল এন্টার one or more values to store in memory location. For example, a value for a variable. আহ, মানে বলতে চাইছে যে একটা ইউজার যখন প্রোগ্রামটা এক্সিকিউট করবে, তখন ও যে ভ্যালুটা দেবে সেই ভ্যালুটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হবে। আর ভ্যারিয়েবলটা কি? ভ্যারিয়েবলটা হচ্ছে নাথিং বাট এ নেম, একটা নাম যেটা একটা মেমোরি লোকেশনকে দেওয়া হয়েছে, একটা মেমোরি সেগমেন্টকে একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ভেরিয়েবল। তার মধ্যে আমি ইউজার ইনপুটটা স্টোর করব। এবার এটা সিনট্যাক্স। সিনট্যাক্স মানে হচ্ছে কিভাবে লিখতে হবে, এর গ্রামার। এখানে দেখানো হয়েছে একটা ইন্টিজার এন নেওয়া হয়েছে, সেটাকে আমি স্ক্যানএফ ফাংশনটার দ্বারা আমি ওটার ইনপুটটাকে স্টোর করছি এন ভেরিয়েবলের মধ্যে। ঠিক আছে, ইন এই ইন্ট এন এটা হচ্ছে একটা ভেরিয়েবল, এনটা হলো ভেরিয়েবল। স্ক্যানএফ যেটা দেখছেন, স্ক্যানএফটা হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনটা দ্বারা আমি ইউজারের ইনপুটটা নিচ্ছি। পার্সেন্টেজ ডি যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, মানে এটা আমাকে বলে দেবে যে আমি যে ভ্যালুটা ইউজারের থেকে নেব সেটা কি আকারে আমি স্টোর হবে। ইউজার যাই দিক, ইউজার ডেসিমেলে ইনপুট দিতে পারে, হয়তো সে দিল একটা যে কোনো একটা নাম্বার দিল, 20 দিল, 20। এবার আমি যদি ওটাকে পার্সেন্টেজ ডি না করে ফরম্যাট স্পেসিফায়ারটা যদি সি লাগাই, তাহলে সেটা কিন্তু ক্যারেক্টার হিসাবে স্টোর হবে। ঠিক আছে, মানে ক্যারেক্টার হিসাবে নেবে, বাট স্টোর যখন হবে, এখানে অ্যাম্পারস্যান্ড যেটা আছে, অ্যাম্পারস্যান্ড মানে এটা হচ্ছে রেফারেন্সিং অপারেটর, এটা একটা অপারেটর, সেটা আমরা পরে জানবো অপারেটরটা কি। আরে এনটা তো হচ্ছে আমাদের ভেরিয়েবল, মানে মেমোরি লোকেশনটার নাম। আর স্ক্যানএফ হচ্ছে ফাংশন। আর এই যে আমাদের পার্সেন্টেজ ডি যেটা ঢুকেছে ভেতরে, পার্সেন্টেজ ডি আর কমা দিয়ে অ্যাম্পারস্যান্ড এন, এই দুটো হচ্ছে আর্গুমেন্ট বা অ্যাকচুয়াল প্যারামিটার বলা যেতে পারে। ঠিক আছে, এবার আমরা প্র্যাকটিক্যালি দেখবো ব্যাপারটা, প্র্যাকটিক্যালি ব্যাপারটা কি। আমি একটা ফাংশন, আমি একটা এখানে প্রথমে ইন্টিজার ডিক্লেয়ার করছি। ইন্টিজার ফ্লোটই নিচ্ছি, ফ্লোট নিলাম, একটা ফ্লোট মার্কস। আমি এটাকে খালি ডিক্লেয়ার করে রেখেছিলাম। ঠিক আছে, এই যে প্রিন্ট ফাংশনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আউটপুটটা দেখাচ্ছে ইউজারকে। এটা হচ্ছে আউটপুট পার্ট। এটা হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফটা হচ্ছে ইনপুটের জন্য প্রয়োজন। তা আমি আগেই দেখালাম, আমি পার্সেন্টেজ ডি ইউজ করছি, মানে ফরম্যাট স্পেসিফায়ারটা, সরি এখানে আমি ফ্লোট নিয়ে কাজ করছি, তাতে আমি ফ্লোট হিসাবে এটাকে স্টোর করব। এবার কি হবে, অ্যাম্পারস্যান্ড মার্কস করলাম, তার মানে আমি মার্কস একটা যেটা আমার এখানে তৈরি হয়েছে মেমোরি লোকেশন একটা সেগমেন্টকে, এটা যেহেতু ফ্লোট আছে, এটা সাইজ হচ্ছে 4 বাইট।
ঠিক আছে, এটার সাইজ হচ্ছে 4 বাইট। সেই জায়গাটার মধ্যে আমাকে ইউজার যেটা দিচ্ছে সেটাকে আমি স্টোর করছি, এটা হচ্ছে ইনপুট। আবার আমি আউটপুটটাকেও দেখাতে চাইছি, ইউজার যেটা দিয়েছে সেটা আমাকে আবার আউটপুট দেখাবে। এটার জন্য কি হবে, ইউজার এন্টার, ফ্লোটেই দেখাচ্ছে মার্কস, আমি দিচ্ছি 99.99। দেখা যাচ্ছে তো রেজাল্টটা? হ্যালো, আমার স্ক্রিনের রেজাল্ট দেখা যাচ্ছে তো? আমি দেখতে পাচ্ছি না, সেজন্য জিজ্ঞেস করছি। রেজাল্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, এইবারে আমি কি এখানে দেখছি যে 99.989999 এতগুলো মানে আমাকে পার্ট দেখাচ্ছে। এটা হচ্ছে এই ফ্র্যাকশনাল পার্ট। ঠিক আছে, এই যে ফ্র্যাকশনাল পার্টটা দেখাচ্ছে, আমি ফ্র্যাকশনাল পার্টটা চাই না। যে কোনো ফ্লোটিং নাম্বারের মানে দশমিক সংখ্যা যাতে যাতে উম, মানে ডেসিমাল পয়েন্ট যাতে আছে, একটা ডেসিমেল পয়েন্ট আছে। ঠিক আছে, 99 পরে তো এটা আছে, তো এই নাম্বার গুলো হচ্ছে সব ফ্র্যাকশনাল নাম্বার। এই যে নাম্বার গুলো, এই ধরনের নাম্বারের পয়েন্টের আগে এটা যেটা থাকে ইন্টিগ্রাল পার্ট তাকে বলা হয়, পয়েন্টের পরে যে পার্টটা থাকে এটা হলো ফ্র্যাকশনাল পার্ট। ঠিক আছে, এবার এই ফ্র্যাকশনাল পার্ট আমি কতখানা দেখাবো সেটা আমার উপরে নির্ভর করে। আমি এখানে পার্সেন্টেজ এ পাচ্ছি, পরে যদি এটা আমি আগে যদি 0.2 খালি আমি দুখানাই ডিজিট দেখাবো, মানে ফ্র্যাকশনাল পার্টে আমি খালি দুখানাই নাম্বার দেখাবো যদি করতে চাই সেটা, তাহলে আমাকে 0.2 করতে হবে। আমি বলতে চাইছে যে ইন্টিগ্রাল পার্ট যাই থাক সেটা ম্যাটার করে না, সেটার জন্য আমি 0 দিয়েছি। আর ফ্র্যাকশনাল পার্ট অনলি দুখানাই আমার ডিজিট দেখাবে। করে দিলাম, আমি আবারও দিচ্ছি 99.99 দিলাম, 99.99 আমাকে এখানে কিন্তু রেজাল্টটা শো করে দিই। স্যার ইনপুটে যদি ডেসিমেলের পরে অনেকগুলো নাম্বার দেওয়া হয় তাহলে আউটপুটে কি দেখাবে? এই তো আমি সেটাই করলাম, 99.99888 দেখাচ্ছি। তা আচ্ছা এইটার স্যার, ক্ষেত্রে সেটা রাউন্ড হয়ে যাবে আর কি। হ্যাঁ, এটার ক্ষেত্রে দেখাচ্ছে রাউন্ড হয়ে যাচ্ছে, 100 হয়ে গেল, 0.00। ঠিক আছে, এবারে যেটা বিষয় সেটা হচ্ছে আমি এখানে অনেক রকম এক্সপেরিমেন্ট করতে পারি এই জায়গাটায়। কিরকম, যেমনি এখানে নিচ্ছে আমার এটা মার্ক, এটা একটা ফ্লোট, তাই তো? এটা একটা 4 বাইটসের একটা ফ্লোট নিয়ে ভেরিয়েবল নেওয়া হয়েছে। আমি যদি এখানে এফ এর জায়গায় ডি করি, তাহলে ও এক্সপেক্ট করবে যে মানে উইদাউট ডেসিমাল পয়েন্ট একটা নাম্বার, মানে একটা ইন্টিজার ও এন্টার করবে, ইনপুট করবে। এবার আমি সেটাকে স্টোর করব, এবার কিন্তু সেটা হবে ফ্লোটের আকারে, আমি সেটাই আশা করছি। ঠিক আছে, আমি ইনপুটটা দিলাম 99.99 দিচ্ছি। এবার যে ইউজার এন্টার 0.00 বলছে, তার মানে এখানে ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা প্রথমে 99.99টা আসছে, আমি সেটাকে কি আকারে স্টোর করছি, এটা আমি ডেসিমেল আকারে স্টোর করতে চাইছি। ঠিক আছে, তার মানে হলো পয়েন্ট থাকবে না, তাতে ডেসিমেল পয়েন্টটা থাকবে না, আর সেটাকে স্টোর করছি মার্কসটার মধ্যে। আবার নেক্সট লাইনে আমি এটার আউটপুটটা নিচ্ছি কিভাবে, আমি ফ্লোটে দেখাতে চাইছি, কিন্তু আমি তো ফ্লোটে নিইনি জিনিসটা, আমি তো নিয়েছি ডেসিমালে, ওই জন্য এখানে এররটা দেখাচ্ছে। তা আমাকে কি করতে হবে তাহলে, এখানে আমি যেটা করতে পারি, পার্সেন্টেজ ডি আছে, তা এখানে ঢুকছে ডেসিমেল হয়ে ঢুকছে জিনিসটা। যদি আমি এখানে আবার এ করলে হয়েই যেত, এ হবে না। দেখছি কোনো রকম টাইপ কাস্টিং বা ওই ধরনের কোনো কিছু করা যায় কিনা এখানে, সেটাই আমি ভাবছি।
টাইপ কাস্টিংটা করা যাবে, টাইপ কাস্টিংটা করতে গেলে সেটা প্রিন্ট এফে করা যেতে পারে। স্ক্যান এফে তো টাইপ কাস্টিং আমি করতে পারছি না এখানে, কারণ টাইপ কাস্টিং যেভাবে করা হয় সেটা হলো, যদি আমি ইন্টিজারটা ফ্লোটে নিতে যাই, ফ্লোট, এবার হয়তো এরকম করে একটা করলাম, তার মানে এটাকে আমাকে ফ্লোটেও টাইপ কাস্ট করে দেবে ইন্টিজারটা। কিন্তু এখানে সেরকম কোনো আমি স্কোপ পাচ্ছি না, কারণ আমি পার্সেন্টেজ ডি এর সাথে আমি টাইপ কাস্ট করতে পারবো না। আমার এখানে ঢুকছে ডেসিমেল ভ্যালুটাই ঢুকে পড়ছে মার্কসের ভেতর। আর আমি দেখাতে চাইছি ফ্লোটে, যে যদি আমার ওখানে পড়ে থাকে ডেসিমেলের আকারে, তাহলে আমি তো ফ্লোটে বার করতে পারবো না। দেখাচ্ছে ফ্লোটে ঠিকই, কিন্তু 0.00 দেখাচ্ছে, ও শো করছে ফ্লোটেই ফর্মেই, পয়েন্টটা দিয়ে দিয়েছে, কিন্তু আমার এক্সাক্ট ভ্যালুটা কিন্তু লস্ট হয়ে গেছে। আমি কিন্তু 99.99 আমি কিন্তু ওটা পেলাম না। তাহলে আমি যদি এখানে আবার ডি করি, জিরো দেখাচ্ছে, এটা জিরো দেখাচ্ছে, যেহেতু আমি ফ্লোট করিনি তাই জিরো দেখাচ্ছে, পয়েন্ট দেখাচ্ছে। তার মানে গল্প হলো যে 8 নম্বর লাইনেই আমার ডেট ভ্যালুটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি ফ্লোট নিয়ে কাজ করলে আমাকে ফ্লোট ভ্যালুটাই নিতে হবে, নাহলে আমার ওটা নষ্ট হয়ে যাবে। কারণ আমি এখানে কোনো পাকামি করতে পারবো না। এই যে অ্যাম্পারস্যান্ড মার্কস যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে, এই অ্যাম্পারস্যান্ডটা হচ্ছে ইউনারি অপারেটর, একটা রেফারেন্সিং অপারেটর, যেটা এই মার্কসের অ্যাড্রেসটাকে আমি বলতে চাইছি, ডিনোট করছে যে এই মার্কস ভেরিয়েবলের অ্যাড্রেসটা আমি বলছি। ঠিক আছে, এই অ্যাড্রেসে এই আকারে ডেটাটা ফেলো, পার্সেন্টেজ ডি। পার্সেন্টেজ ডি মানেই তো আমি ওখানে 99.99 যখন দেওয়া হয়েছে, তখন ও, তার মানে ওটাকে আমাকে ডেসিমেলে করতে চাইছি, তখনই জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হলো একটা প্রবলেম। এরকম ক্ষেত্রে এই ভুলগুলো হয়ে থাকে, আমাদের কারেক্ট ফর্মেই ডেটাটাকে নিতে হবে। যদি আমি ফ্লোট নিয়ে কাজ করি, আমাকে না পার্সেন্টেজ এফ ইউজ করতে হবে। ঠিক আছে, এবারে এটাকে নিয়েছে, নিয়ে এবার আমি এটাকে যদি দেখাই, তাহলে আবার আগের মতোই দেখাবে রেজাল্ট। আর যদি এটাকে আমি ডেসিমেলে দেখাই তাহলে কি হবে? এখানে স্টোরও হচ্ছে ফ্লোটে, ইউজার দিচ্ছে ফ্লোট, স্টোরও হচ্ছে ফ্লোট, কিন্তু দেখাতে চাইছি আমি ডেসিমালের আকারে। তাহলে দেখি ডেটাটা ইনট্যাক্ট থাকে কিনা। গার্বেজ হয়ে যাচ্ছে। তা এখানে আরেকটা জিনিস করে দেখা যেতে পারে, যেহেতু এটা আমার ফ্লোটে আছে, হ্যাঁ এটা ফ্লোটেই থাকবে, কিন্তু আমি এখানে দেখাতে চাইছি ডেসিমেলে দেখাতে চাই। তা আমাকে এখানটাতে আমি আবারও কারুকার্য করতে পারবো না, কারণ এই জায়গাটা নিয়ে ইস্যু নেই, এই জায়গাটা আমার ফ্লোট ভ্যালুই আছে, এই ফ্লোট ভ্যালুটা আমি এখানটায় পাচ্ছি না। ঠিক আছে, আমার এখানে মার্কসে কিন্তু এখন ফ্লোট ভ্যালু আছে, কারণ আমি ইউজার ফ্লোট দিয়েছিল 12.12, ফ্লোটের আকারে ফেলা হয়েছে মেমোরিতে, কিন্তু দেখানোর সময় আমি দেখাতে চাইছি ফ্লোটের ভ্যালুটা ডেসিমেলে। আমি একটা জিনিস করতে পারি, আমি এটা অন্য আরেকটা আমি ভ্যারিয়েবল নিয়ে দেখতে পারি এই জিনিসটা করা যায় কিনা। একটা ইন্টিজার এন বলে নিলাম আমি, এই এন এর মধ্যে আমি যদি মার্কসটা ফেলি, তার মানে কি এখন এটা কিন্তু ইন্টিজার আর এটা হচ্ছে মার্কস, মার্কসটা হচ্ছে ফ্লোট। ঠিক আছে, আর দেখাতেও চাইছি আমি ইন্টিজারই দেখাচ্ছি, অর্থাৎ ডেসিমেলে দেখাচ্ছি, কোনো ক্ষতি নেই। আর যদি আমি এখানে এন দিই, দেখি সেই ক্ষেত্রে আমার দেখায় কিনা। সেই ক্ষেত্রে একই রেজাল্টই আসবে আমার মনে হয়। না, এবারে 11 দিয়েছে, কিন্তু আমি যদি এখানে ডিরেক্ট মার্কসটা ফেলতাম, তখন কিন্তু আমার গার্বেজ দেখাচ্ছিল, এই যে গার্বেজ দেখাচ্ছে কিন্তু।
কিন্তু আমি আরেকটা সেকেন্ড ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি ইন্ট এন বলে। সেই এন এর মধ্যে আমি যখন মার্কসটাকে ফেললাম তখন কি হচ্ছে, এই মার্কসটার মধ্যে অ্যাকচুয়ালি আছে ফ্লোট। ফ্লোটটা ইন্টিজারের ভেতর ঢুকে যাচ্ছে, এটাও 4 বাইট এটাও 4 বাইট, তার মানে সমান সমান। তার মানে এখানে হচ্ছে ইমপ্লিসিট টাইপ কাস্টিং হচ্ছে, বা ইমপ্লিসিট মানে নিজে থেকে, ইমপ্লিসিটের সময় টাইপ কাস্টিংটা, তা কাস্টিং মানে কি জানো কেউ? কাস্টিং মানে কি বলে? কাস্টিং ব্যাপারটা কারো জানা আছে? কাস্টিংটা কিন্তু অন্য ইসেতেও ব্যবহার হয়, অন্য কথাতেও কিন্তু ব্যবহার হয়। বলতে পারবে কেউ? একটু চেষ্টা করো শুনি। টাইপ কাস্টিং মানে হলো, বা সিম্পলি কাস্টিং মানে হচ্ছে, কাস্ট কাস্টিং মানে হচ্ছে একটা আহ, জিনিসের মধ্যে আরেকটা জিনিসকে ফিট করা। ঠিক আছে? কাস্ট, যেমনি সাবান বানায় না, সাবান সাবান বানায় একটা ছাঁচের মধ্যে। ওদের যে ফর্মুলাটা আছে, কি ওই ওর তেল আছে, নানা রকমের অয়েল আছে, ওগুলো মিক্স করে ওই একটা ছাঁচের মতো থাকে, সাবানের কেসের মতো, যার মধ্যে ঢেলে দেয়। ঠিক আছে? তা ওইটা তো তরল অবস্থা থাকে, লিকুইফাইড ফর্মে আছে। তা যেটাটা লিকুইড ফর্মে আছে, সেই লিকুইড ফর্মটাকে আমি একটা জগে করে বা একটা কন্টেনার করে আমি একটা ছাঁচের মধ্যে, একটা মোল্ড বলতে পারো, ঠিক আছে, তার মধ্যে ঢেলে দিলাম। তো ওইটা কি হচ্ছে, শুকিয়ে যাচ্ছে, গিয়ে ওই ছাঁচের আকারটাই ধারণ করছে, এটাকে কাস্টিং বলা হয় এই জিনিসটাকে। বা যে হিন্দুদের যে প্রতিমা তৈরি হয়, ঠিক আছে, দেবী মূর্তি তৈরি হয়, সেটাতেও কিন্তু ওই ছাঁচের ঠাকুর যেগুলো হয়, ছাঁচের সাহায্যে তৈরি করা হয়, মাটিটাকে ছাঁচের মধ্যে চেপে মানে সেট করে দেয়। তারপর ওই ইয়ে কাজটাকে সরিয়ে নেয়, মোলটাকে সরিয়ে নেয়, মাটিটা মুখের আকার নিয়ে নেয়। তা টাইপ কাস্টিংটাও এই একই কনসেপ্ট। টাইপ কাস্টিং এর ক্ষেত্রে কি হয়, যে একটা ডেটা, একটা ডেটা টাইপ আরেকটা ডেটা টাইপের মধ্যে আমি ফিট করে দিই। এবারে যদি আমি ছোটটাকে বড়র মধ্যে ফিট করি, মানে একটা ছোট জিনিসকে, একটা ছোট বলকে যদি বড় বলের ভেতর ঢুকিয়ে দিই, সেটা সম্ভব, কিন্তু বড় বলটা কিন্তু ছোট বলের ভেতর ঢুকানো যায় না। ঠিক আছে? আর ছোটটা যখন বড়, একটা বড় ডেটা টাইপের মধ্যে, বড় ডেটা টাইপ কি, একটা ডবল ডবল 8 বাইট। তা সেই বড় একটা ডেটা টাইপের মধ্যে আমি যখন ছোট ডেটা টাইপটা ঢোকাচ্ছি, বা সমান একটা ডেটা টাইপ ঢুকছে, তখন কিন্তু সেটা ইমপ্লিসিট ইমপ্লিসিট টাইপ কনভার্সন হচ্ছে। টাইপ কাস্টিংও বলা চলে না, কথাটা বলাটা ভুল ওই জায়গায়। ইমপ্লিসিট হলে কনভার্সন বলতে হবে। ইমপ্লিসিট মানে যেটা নিজে থেকে হচ্ছে। So when the type conversion or casting happens automatically, it means when the smaller data type gets fitted into the larger data type, then we call it is then we refer to as implicit type conversion, not cast type casting. It will be implicit type conversion. আর যদি বড়টা ছোটর মধ্যে, একটা বড় ডেটা টাইপ ছোট ডেটা টাইপের মধ্যে ফিট করা যায়, তখন সেটা হবে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। তখন টাইপ কনভার্সন বলবো না, ইমপ্লিসিটের বেলায় টাইপ কনভার্সন বলবো। কিন্তু এক্সপ্লিসিটের ব্যাপারে, মানে যখন ওটা এক্সপ্লিসিটলি করা হচ্ছে, মানে আমি গায়ের জোরে আমি ফিট করছি একটা বড় ডেটা টাইপকে ছোট ডেটা টাইপের ভেতর, তখন সেই জিনিসটাকে বলা হবে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। তা এইখানে যেটা হচ্ছে, এন ইকুয়ালস টু মার্কস, মার্কসটা কিন্তু ইউজার দিয়েছে ফ্লোট, নিয়েছিও আমি ফ্লোটে, সেভ করেছি জায়গাটার ভেতর, ভেরিয়েবলটা মেমোরি অ্যাড্রেসে। আর এনটা আমার কি ছিল, এনটাও ছিল আমার একটা ইন্টিজার। ইন্টিজারের মধ্যে আমি ফ্লোটও 4 বাইট, এটাও 4 বাইট। তার মানে এখানে অসুবিধা হয়নি কোনো, যেহেতু সমান সমান, তাই এখানে টাইপ কাস্টিং হয়নি, এখানে টাইপ কনভার্সন হয়েছে। মানে ইমপ্লিসিট টাইপ কনভার্সন হয়েছে, নিজে থেকেই হয়েছে, আমাকে কিছু করতে হয়নি। সেটা হয়েছে, হওয়ার ফলে কি হয়েছে, এই যেটা ছিল, এটা অলরেডি ও ডেসিমেলে করে নিয়েছে। করে নেওয়ার পর এবার তারপর আমি এটা প্রিন্ট করে দিচ্ছি %d, মানে তো ডেসিমেলেই বলা হচ্ছে, তা এন, তো ঠিক আছে। তা আমি যদি এখন 50 50 দিই, 50.50 দিই,
দ্য রেজাল্ট ইজ 50, তার মানে ফ্লোটিং এটাকে বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার আমি একটু স্টেটমেন্টটা চেঞ্জ করেছি। আমি কি করেছি, ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ইন্ট বলে একটা লিখেছি, এইভাবে টাইপ কাস্টিং করা হয়। ঠিক আছে, কিন্তু আমি এটা না করলেও তো চলছিল, এটাও যা এটা না করলেও তা, তার মানে এইটা অটোমেটিক্যালি রান টাইমেই প্রসেসটা হয়ে যাচ্ছিল। রান টাইমেই মানে ইনপুটটা মানে মার্কসটা যে ফ্লোট আছে, ফ্লোটটা মানে ইমপ্লিসিট টাইপ কনভার্সন হয়ে ইন্টিজারে কনভার্ট হচ্ছিল, ডেসিমালে চলে যাচ্ছিল। ঠিক আছে, আবার আমি যদি টাইপ কাস্টিং করতে চাই, ঘটনা তো একই, ঘটনা আলাদা কিছু হচ্ছে না, ঘটনা যেহেতু একই হচ্ছে সেই জন্য আমি এখানে ইন্ট বসিয়ে দিলেও ক্ষতি হলো না। ইন্ট বসিয়ে দিলাম, তা কি হলো, ইন্টেই হলো, রেজাল্টও ইন্টেই দেখাচ্ছে, ক্ষতি কিছু হয়নি। এটা আমি আরেকটা এবার এক্সাম্পল দেব, সেটা হচ্ছে ক্যার ক্যার না, আমি ইয়ে নিচ্ছি, ইন্টই নিচ্ছি, ইন্ট অ্যাসকি। এন্টার সিঙ্গেল কোট হয় না, সিতে সিঙ্গেল কোট খায় না, ডবল কোট, মানে স্ট্রিং লিটারাল গুলো সিঙ্গেল কোটে লেখা যায় না, সি ডবল কোটেই লিখতে হয়। আচ্ছা, অ্যাসকি এন্টার দ্য অ্যাসকি ডেসিমাল ভ্যালু। ঠিক আছে, এটা এগেইন এটা হচ্ছে আউটপুট। আউটপুট কিসে, আউটপুট হচ্ছে স্ট্যান্ডার্ড আউটপুট। এই যে stdio.h আমি যে হেডার ফাইলটা নিয়েছি, এখানেই ফাংশন সব ডিফাইন করা আছে। প্রিন্টএফ মানে যে স্ট্যান্ডার্ড আমার আউটপুট আছে, স্ট্যান্ডার্ড আউটপুট আমার মনিটর, তাতে আমার আউটপুটটা দিয়ে দিল। স্ক্যানএফ করব, পার্সেন্টেজ ডিতেই নিলাম, ভ্যালুটা হলো কিসে নিয়েছিলাম, অ্যাসকিতে, হ্যাঁ ASCII। তাহলে আমাকে ইউজার দেবেও ডেসিমেল, স্টোরও হবে ডেসিমেল, কোনো প্রবলেম নেই এখনো পর্যন্ত। কিন্তু আমি জানতে চাইছি যে এই ডেসিমেলের এগেনস্টে মানে আমাদের যে অ্যাসকাই টেবিল আছে, ওই টেবিলে এক একটা ক্যারেক্টারকে এক একটা ডেসিমেল ভ্যালু দেওয়া হয়েছে বা অ্যাসকাই ভ্যালু দেওয়া হয়েছে। ঠিক আছে, অ্যাসকাই একটা টেবিল, যাতে মানে যে কটা ক্যারেক্টার আছে, টোটাল একটা ক্যারেক্টার সেট আছে, কিবোর্ডে যে কটা ক্যারেক্টার দেখছো না, সব ক্যারেক্টার অ্যাসকাইতে আছে। এই অ্যাসকাই টেবিলে যে ক্যারেক্টার গুলো আছে, এই ক্যারেক্টার গুলোর এগেনস্টে, প্রতিটা ক্যারেক্টারের এগেনস্টে একটা ভ্যালু আছে, ডেসিমেল ভ্যালু। এবার সেই ভ্যালুটা আমি যদি ডেসিমাল টু বাইনারিতে কনভার্ট করি, দেখবো 7খানা বিট দাঁড়াচ্ছে। ঠিক আছে, তার মানে অ্যাসকাইতে যে কোনো ক্যারেক্টারকে এক্সপ্রেস করতে গেলে, মানে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে গেলে আমার 7খানা বিট আসছে, 7টা বিট। কিন্তু ক্যারেক্টারের যে স্পেস, আমরা জানি সিতে যে ক্যারেক্টার ডেটা টাইপ আছে, তার স্পেস হচ্ছে, তার সাইজ হচ্ছে, এই আমি সাইজ অফ ক্যারেক্টার যদি করি, সাইজ অফটা একটা অপারেটর। ঠিক আছে, আমি যদি এটার মধ্যে যদি আমি পাঠাই ক্যার, ও আমাকে দেখিয়ে দেবে এক্সাক্ট এটা কত সাইজ, 1 দেখাবে। এই যে সাইজ অফ ক্যারেক্টার 1। ঠিক আছে, এটা এই প্রোগ্রামটার সাথে এটা কোনো সম্বন্ধ নেই, আমি জাস্ট এই পার্টটা সাইজটা বোঝানোর জন্য এটা করলাম, যে এইভাবে কোনো ডেটা টাইপের সাইজ জানা যায় সাইজ অফ অপারেটরটা ইউজ করলে। কারণ কম্পাইলার কি হয়, কম্পাইলার সিস্টেম যদি অন্য আর্কিটেকচারের হয়, যেমনি 32 বিট, 16 বিট, 8 বিট, যেই বিটেরই হোক, এগুলো যে ওয়ার্ড লেন্থ, সিপিইউর ওয়ার্ড লেন্থ, সিপিইউ এট এ টাইম কত মানে কতগুলো বিট প্রসেস করতে পারছে, সেটার উপর সিপিইউর ওয়ার্ড লেন্থটা আমরা জানতে পারি। 64 বিট যে সিস্টেম গুলো আছে, মানে আমাদের যেটা বেশিরভাগ এখন ডেস্কটপ ল্যাপটপ গুলো, যে কোর প্রসেসর গুলো, i3 i5, এই সমস্ত প্রসেসর গুলো সব 64 বিট।
এই যে প্রসেসর গুলো আছে, এই প্রসেসর গুলো অ্যাট এ টাইম 64টা বিট নিয়ে কাজ করতে পারছে। মানে 64টা বিট ঢুকলো, আবার এবার তার উপরে অ্যারিথমেটিক অপারেশন হবে নানান রকম, আরো ঢুকবে, 64টা বিট ঢুকবে, দুখানা যোগ হবে, যোগটাও যে অ্যাডিশনটা হবে বাইনারি অ্যারিথমেটিকের অনুযায়ী হয়। সিপিইউ এই সমস্তটা ডিল করছে। এই ওয়ার্ড লেন্থটা যেটা আছে, তা এই ওয়ার্ড লেন্থটা যেরম যেরম হবে কম্পিউটার আর্কিটেকচারটাও চেঞ্জ হতে থাকে। 8 বিট, আমরা পুরোনো দিনে যে ক্যাসেট ভিডিও গেম গুলো খেলতাম, ওই নিনটেন্ডোর গেমের যে কনসোল গুলো ছিল, সেগুলো কিন্তু 8 বিট কম্পিউটার সব। ওতে যে মাইক্রো প্রসেসরটা থাকতো সেটা 8 বিটে অ্যাট এ টাইম 8টা বিট নিয়ে কাজ করতে পারত। ঠিক আছে, তা এই যে ক্যারেক্টারের সাইজ ওয়ান, এটা ওয়ান দেখাচ্ছে, এটা 1 বিট না, 1 বাইট। 1 বাইট মানে হলো 8 বিট, 8টা বিট। তা এই যে 8 বিটস আছে, তা এগুলো সব ইন্টার রিলেটেড, একটার সাথে একটা সম্পর্ক আছে। তা যেটা আমাদের ওই অ্যাসকাই টেবিলের কথা হচ্ছিল, অ্যাসকাই টেবিলে এক একটা ক্যারেক্টারকে এক একটা বিটের আকারে, 7টা বিটের আকারে প্রকাশ করা হয়। কিন্তু 7টা বিট হলে হবে না, ক্যারেক্টারের সাইজ তো 1 বাইট। 1 বাইট মানে 8খানা বিট লাগবে, কিন্তু 7টা বিট লাগছে অ্যাসকাইতে। সেই জন্য একটা জিরো বসিয়ে নেওয়া হয় শুরুতে। তো সেই করেই ওটা 8খানা বিট দাঁড়ায়। তা এইবারে এইখানে যেটা হচ্ছে, এখানে আমি জানতে চাইছি যে ও ইউজার যে আমাকে ডেসিমেল যে ভ্যালুটা এন্টার করেছে সেটার এগেনস্টে যে ক্যারেক্টারটা দাঁড়াচ্ছে, সেটা আমি জানতে চাই। করেসপন্ডিং ক্যারেক্টার, এবার আমি কিন্তু সি করলাম, কারণ আমি এবার ক্যারেক্টারটা জানতে চাইছি। আমি এবার আর ডেসিমেলটা জানতে চাইছি না। ডেসিমেলটা তো আমি নিয়েছিলাম, সেভও করেছি ডেসিমেল। আমি যদি এখানে ডি দিয়ে দিতাম, %d, আমি যদি এখানে ডি দিয়ে দিতাম, তাহলে তো ওটাই দেখাবে আমাকে। আমি যদি ডি দিয়ে দিই, তা ন্যাচারালি আমাকে যেটা দেবো সেটাই দেখাবে। কিন্তু আমি চাইছি এটার এগেনস্টে ক্যারেক্টারটা জানতে। 97 দিই, যে করেসপন্ডিং ক্যারেক্টার ইজ এ। ঠিক আছে, তা এইটাও আহ, হয়ে যাচ্ছে রান টাইমে, সিস্টেমটা যখন চলছে সেই রান টাইমে এই কনভার্সনটা হয়ে যাচ্ছে। মানে আমার যে ডেসিমাল ভ্যালুটা আছে 97 ইন্টিজার, এইটাকে আমি আউটপুটটা দেখাতে চাই। ইনপুটটাও যেমনি আমার কাছে ফরম্যাট স্পেসিফায়ারটা ছিল %d কি সি কি এ ফ্লোটের জন্য, আমি আউটপুটের বেলা ওরকম ভাবেই ম্যানিপুলেট করতে পারি। আমার যেই আকার ইচ্ছা আমি সেই আকারেই ওটাকে, ডেটাটাকে রিপ্রেজেন্ট করতে পারি। আমি এখানে সি তে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, তার করেসপন্ডিং আমি যে নোট দিয়েছি ওটাতে আছে, এই সমস্ত ফরম্যাট স্পেসিফায়ার গুলোতে মেনশন করা আছে ডেটা টাইপ। মানে এক একটা ডেটা টাইপের জন্য এক একটা পার্টিকুলার ফরম্যাট স্পেসিফায়ার আছে। সি ক্যারেক্টারের জন্য, ডি ডেসিমালের জন্য, আইও আছে ইন্টিজারের জন্য, ইউ আছে আনসাইন, সাইন ইন্টিজার, আনসাইন ইন্টিজার, এগুলো সব দেওয়া আছে। তবে খুব মানে অ্যাপ্লিকেশনে যদি খুব লো লেভেল প্রোগ্রামিং করা হয়, মানে খুব মানে যেখানে মেমোরি সাইজটা খুব ক্রিটিক্যাল, মানে মাইক্রো কন্ট্রোলারের প্রজেক্ট, মাদারবোর্ডে কোনো বায়োস বা ওই ধরনের কোনো ফার্মওয়্যার প্রোগ্রামিং করা হচ্ছে, সেক্ষেত্রে কি স্পেসটা আমাকে খুব ভেবে চিন্তে বাঁচিয়ে চলতে হয়। যতটুক জায়গা লাগবে ততটুকুই আমায় নিতে হয়। সেই ক্ষেত্রে ওই সমস্ত কনসিডারেশন গুলো আমাদের করতে হয়, যে কোন অ্যাকচুয়াল কোন ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করব, বা ইন্টিজারের আগে কোন কিওয়ার্ডটা বসালে শর্ট ইন্টিজার কি লং ইন্টিজার। আর শর্ট আর লং এগুলোর ওপর মানে ইন্টিজারের সাইজটাও ডিপেন্ড করবে। বাই ডিফল্ট যে ইন্টিজারটা আমি লিখেছি, ইন্টিজারটার সাইজ হচ্ছে 4 বাইট, শর্ট করলে ওটার আবার সাইজ কমে যাবে। ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো থাকে। আমি যদি এটা শর্ট করি, আমি শর্ট করেও দেখিয়ে দিচ্ছি। শর্ট ইন্ট করে দিলাম, এই লাইনটাকে আমি কমেন্ট করে দিলাম, এগুলোকে কমেন্ট করে দিলাম। প্রিন্টএফ সাইজ অফ শর্ট ইন, রেজাল্টটা কিন্তু সবসময় বাইটসেই দেখাবে। ঠিক আছে, আর যেহেতু ওটা একটা আহ, কি বলবো, ওটা যেহেতু একটা রেশনাল নাম্বার বা ইন্টিজার বা ডেসিমাল যাই বলো, সেই জন্য এটাকে আমাকে ডি দিয়ে লিখতে হবে। সাইজ অফ
2, ঠিক আছে। শর্ট ইন্টিজার আমার কিন্তু আমার 2 বাইট স্পেস কিন্তু বেঁচে গেল এইটা লেখার ফলে, কিওয়ার্ড ইউজ করার ফলে। আমি যদি শর্ট ইউজ না করি তাহলে এটা দেখাবে 4 বাইট, ঠিক আছে। এই যে আমি শর্ট ইউজ করি, লং ইউজ করলেও 4 বাইটসই দেখাবে, না 8 বাইটস দেখাচ্ছে। তার মানে ডিফল্ট যেটা ইন্ট সেটা 4 বাইট, লং ইন্ট ইউজ করলে 8 বাইট, আর শর্ট ইউজ করলে 2 বাইট। তা এগুলো ব্যাপার আছে, এগুলো হচ্ছে কোনো অ্যাপ্লিকেশন স্পেসিফিক। যদি আমি ফার্মওয়্যার প্রোগ্রামিং করি বা এরকম কোনো বেশিরভাগ সিস্টেম লেভেলে প্রোগ্রামিং যেখানে কিনা স্পেসটা খুব ক্রিটিক্যাল, আমার একটা পিসিতে র্যাম হচ্ছে আমার 12 জিবি 16 জিবি র্যাম, ঠিক আছে, সেই সমস্ত ক্ষেত্রে আমার এই বাইট নিয়ে মাথা ঘামিয়ে তো লাভ নেই, কারণ আমার অনেক মেমোরি। ছোটখাটো অ্যাপ্লিকেশন গুলোয় যেখানে আমি মাইক্রো কন্ট্রোলারে কেবিতে মেমোরি আসছে, ঠিক আছে, 16 কেবি মেমোরি একটা মাইক্রো কন্ট্রোলারের মেমোরি, তো সেক্ষেত্রে তো ক্রিটিক্যাল। ঠিক আছে, এই সেশনটা না আমার এক্ষুনি শেষ হয়ে যাবে, 40 মিনিটের সেশন ছিল তো এটা হয়ে গেছে। আমি নেক্সট সেশনে আবার এটা জয়েন করবে, ওটাতে আমি দেখাবো অপারেটর গুলো কি, ওগুলো দেখাবো।